ক্যান্সার কতটা ভয়ানক এবং আজকে ভারতবর্ষে এটা কি রূপ নিচ্ছে? যে কোনো ক্যান্সারই ভয়ানক, এবং সার্ভাইকাল ক্যান্সার ভীষণভাবেই ভয়ানকভাবে বাড়ছে দিনে দিনে, এবং এর ইনসিডেন্সও বাড়ছে, এবং এর ফলে মর্টালিটির পরিমাণও অনেক বেশি। আচ্ছা, সুতরাং এই অসুখ থেকে বাঁচার জন্য যেটা ভ্যাকসিনেশন আছে সেটা নিয়ে এখন বিশেষভাবে ভাবার সময় এসেছে। একদম। আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারও কিন্তু সার্ভাইকাল ভ্যাকসিনের কথা বলছিলেন এবার, এবং সার্ভাইকাল ভ্যাকসিনের জন্য জোর দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনের জন্য ভ্যাকসিনের কথাটা অবশ্যই আমরা আসবো, কিন্তু তার আগে যদি একটু জানি বা যদি বলেন যে এই ক্যান্সারটা কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে সার্ভাইকাল ক্যান্সারটা, এবং কিভাবে হয় এটা? অ্যাকচুয়ালি সার্ভাইকাল ক্যান্সারের অনেকগুলো কজের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কজ হচ্ছে কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। আচ্ছা, সেই ভাইরাস ইনফেকশন থেকেই হয়, এবং সার্ভিক্স হচ্ছে যেটা জরায়ু মুখের ক্যান্সার যেটাকে বলে, মহিলাদের জরায়ুর যে নিচের পোর্শনটা, সেই পোর্শনটার। তো এটা জেনারেলি যেই মহিলারা অলরেডি প্রেগনেন্সি হয়েছে, অনেক শিশুর জন্ম দিয়েছেন, এবং বিবাহিত বা বিভিন্ন রকমের যেটা বলা যায় মানে এক্সপোজার বেশি, সেই ধরনের মহিলাদের ক্ষেত্রে জেনারেলি স্টাডি বলে হওয়ার কথা। কিন্তু আজকাল সেটা ভীষণভাবে এমন একটা এন্ডেমিক আকার ধারণ করেছে, সুতরাং কোনো কারণেই ইম্পর্টেন্ট কজ। দেখা গেছে কিছু স্টাডিজে কি বেশিরভাগ টোব্যাকো তো সব ক্যান্সারের, তো যেটা আমরা আগে ভাবতাম শুধু নাক কান গলার ক্যান্সার বা পেটের লিভারের ক্যান্সারই টোব্যাকো ডাইরেক্টলি কজ করে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেও টোব্যাকো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের পরে টোব্যাকো চুইং একটা বড় কারণ। আচ্ছা, তাহলে এখন আপনি বলছেন যে কোনো কারণ ছাড়াই, মানে কার হবে এটা বলা যাচ্ছে না, তাহলে বলা যায় না। তো ওকে, তাহলে এখন মানে এই যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, ভ্যাকসিনটা কখন নেবে, কত বয়সে নেবে, এবং কত বয়স অবধি নিতে পারবে? ভ্যাকসিনটা দেওয়ার জন্য যেটা ন্যূনতম বয়স বলা হচ্ছে সেটা হচ্ছে 9 ইয়ার্স। আচ্ছা, এবং সেই ভ্যাকসিনটার ম্যাক্সিমাম এফিকেসি হচ্ছে 11 to 12 ইয়ার্সের, বিফোর 13 যদি দিয়ে দেওয়া যায়। আচ্ছা, এবং আপার লিমিট হচ্ছে গিয়ে 24 ইয়ার্স, 24 to 26 ইয়ার্স। আচ্ছা, 26 ইয়ার্স। এবং আগে বলা হতো শুধু মেয়েদের ক্ষেত্রেই এই ভ্যাকসিনেশনটা দেওয়ার কথা, কিন্তু যেহেতু এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাসের জন্য হয়, সুতরাং সেই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই যদি এই ভ্যাকসিনটা না নেয়, সুতরাং সেক্ষেত্রে তো ট্রান্সমিশনটা চলতেই থাকবে। সুতরাং বলা হচ্ছে এখন পুরুষ এবং মহিলা উভয়েরই ভ্যাকসিনটা নেওয়া উচিত। ওকে, মানে চেইনটা ব্রেক করার জন্য, মানে ওকে, একদম। দর্শক বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ম্যাডাম জানালেন আপনাদের, যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে ভ্যাকসিন বা টিকার কথা বলা হচ্ছিল, শুধু সার্ভাইকাল ক্যান্সার যেহেতু মেয়েদের মধ্যেই হয়, তার জন্য মেয়ে এবং মহিলাদের মধ্যে অবশ্যই, তার জন্য মেয়েদেরই এই ভ্যাকসিনেশন বা টিকার কথা আমরা জানতাম, কিন্তু ম্যাডাম বললেন যে চেইনটা ব্রেক করার জন্যে, এই ভাইরাসের চেইন ব্রেক করার জন্যে এখন ছেলেরাও বা পুরুষরাও এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। আমরা আসবো এই ভ্যাকসিনের কথা এবং অন্যান্য শিশুদের কী ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে আজকাল এবং সেগুলো কেন দেওয়া হচ্ছে, কিন্তু তার আগে একজন বন্ধু টেলিফোনে আছেন, দেখি উনি কি জানতে চাইছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? नमस्कार। হ্যাঁ, কোথা থেকে বলছেন? आपका नाम क्या है? চলুন, মনে হচ্ছে কেউ ফোন করছেন, বুঝতে পারেননি। চলুন দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের যে বিষয়, আমরা কিন্তু শিশু রোগ, আজ একজন চিকিৎসক রয়েছেন, শিশু রোগ বিশেষজ্ঞ, চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন। তো অবশ্যই শিশুদের নানান সমস্যা নিয়ে কথা বলি। অনেক পরিবারে খুব শিশুরা গুরুতর অসুস্থ থাকেন অনেক সময়, তো শিশুদের রোগ নিয়ে অনেক কিছু অনেক সময় জানার থাকে আমাদের ডাক্তারদের বা চিকিৎসকদের কাছে গিয়ে সবসময় অনেক কিছু জানা হয় না। তাই আজ আপনারা যারা ফোন করবেন, আপনারা অবশ্যই শিশুদের নানান সমস্যা যদি থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা কথা বলার চেষ্টা করব, পাশাপাশি ভ্যাকসিন নিয়ে, টিকা সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে সেটাই অবশ্যই ফোন করব। ম্যাডাম, এই যে বিসিজি ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়, বিসিজি ভ্যাকসিনটা কেন দেওয়া হয়? এই যে প্রথমেই মানে 1.5 মাস বয়সে বিসিজি ভ্যাকসিনটা দেওয়া হয়, জন্মের সঙ্গে সঙ্গে দেওয়া হয়। ওকে, বিসিজি, ওপিভি এবং হেপাটাইটিস বি, আচ্ছা, দুটো আমরা একদম জন্মের সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে দিই। আচ্ছা, ওকে, 24 ঘন্টার মধ্যে দিচ্ছেন আপনি বিসিজি
হেপাটাইটিস বি 0 ডোজ Okay. এবং ওরাল পোলিও ভ্যাকসিন ওরাল পোলিও 0। টিউবারকুলোসিস প্রতিরোধে, Okay. টিবি রোগ প্রতিরোধে। টিবি রোগে হ্যাঁ। ছোটদের দেওয়া হয়, কিন্তু তারপরেও তো আমরা দেখছি এখন এটা তো সবাইকে দেওয়া হচ্ছে জন্মের সময়, একদম। তারপরে তো বড়দের মধ্যে তো টিবি হতে দেখছি আমরা। একদম। বিসিজি ভ্যাকসিনটা টিউবারকুলোসিস যদি আমরা বলি প্রতিরোধ করার জন্য মিলিয়ারি টিউবারকুলোসিস যেটা, এবং টিবি মেনিনজাইটিস ব্রেনের টিবি, আচ্ছা এবং মিলিয়ারিটা হচ্ছে পুরো একদম ডিসেমিনেটেড টিবি, ডিসেমিনেটেড এবং মিলিয়ারি টিবি মানে পুরো শরীর সারা শরীরে ছড়ানো, আচ্ছা। এবং ব্রেনের টিবি, এই দুটোর জন্য অ্যাবসলিউটলি প্রতিরোধ করে। কিন্তু তা ছাড়াও বিসিজি দিলে কোনো মানুষ যদি ডাইরেক্ট ইন কন্ট্যাক্ট অফ টিবি পেশেন্ট আসে, তার যে সাধারণ লাং টিবি বা অন্যান্য গ্ল্যান্ডের টিবি হবে না তা কিন্তু নয়, হতে পারে। আচ্ছা। দিস ইজ নট 100% প্রোটেকশন ফর লাং টিবি, গ্ল্যান্ডের টিবি এবং জেনাইটাল টিবি, স্কিন টিবি বা রিনাল টিবি, কিন্তু টিবি ব্রেইনের টিবি এবং ডিসেমিনেটেড কক্স আমরা যাকে বলি, এই দুটোর জন্য ম্যাক্সিমাম প্রোটেকশন পাওয়া যায় আচ্ছা এই টিকাটার এই মাধ্যমে। টিকাটার মাধ্যমে। ওকে, জিরোতে দেওয়া হচ্ছে, তাহলে আবার আবার মানে কখন দেওয়া হয়, এটা ডোজটা কেমন? আর নয়, কিন্তু রিসেন্টলি যেটা দেখা গেছে, এখন আমরা আমাদের একটা বড় একটা ড্রাইভ চলছে, সেটা হচ্ছে কি ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, আচ্ছা টিউবারকুলোসিস ইরাডিকেশন প্রোগ্রাম, আচ্ছা। NTEP। এটা একটা প্রোগ্রাম চলছে, এটার আন্ডারে প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে, এবং কিছু স্টাডিজে দেখা গেছে কি বয়স্কদের একটা জেনারেশন, ধরুন এখন যারা 60+, এদের অনেকেই প্রথম দিকে অনেক বছর আগে যখন ইমিউনাইজেশন এমনভাবে ছিল না, ইট স্টার্টেড ফ্রম 1983 আমাদের যেটা ন্যাশনাল ইমিউনাইজেশনের ড্রাইভটা, এর আগে ছিল না, তো দে আর নট ভ্যাকসিনেটেড ফর বিসিজি। এর জন্য এখন 60+ যারা আছে এবং যারা বিভিন্ন রকমের অসুখ আছে যাদের, মানে কোমরবিডিটি আমরা বলি, ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, কখনো লিভারের প্রবলেম, অসুস্থ বরিষ্ঠ অবস্থায় আছেন। নাগরিক, আচ্ছা তাদের জন্য এখন অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন এই কদিন আগে একটা নতুন ড্রাইভ শুরু হয়েছে, ওকে, অ্যাডাল্ট বিসিজি। অ্যাডাল্ট বিসিজি। ওকে, তাহলে সেটাও কি মানে একই ধরনের টিকা, মানে একই ধরনের টিউবারকুলোসিস সেটা প্রতিরোধে এখন বড়দের জন্য? বড়দের জন্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা খুব অসুস্থ, বারবার হসপিটাল যেতে হয়, ডায়ালিসিস নিতে হয়, বা সুগার টুগার আছে, এরা একটু ডাউন হয়ে যায় বারবার অসুস্থতার কারণে। তো সেই ক্ষেত্রে তারা যদি কমিউনিটিতে কোনো অসুস্থ টিবি রোগীর সম্মুখীন হন, এরা টিবিতে আক্রান্ত হয়ে যান। অলরেডি কারো যদি আন্ডারলাইং হার্ট ডিজিজ থাকে, নিউমোনিয়া, ডায়াবেটিস থাকে, এরপরে যদি আবার সুপ্রাহেডেড একটা টিবি হয়, তাদের পুরো চিকিৎসার ব্যাপারটাই একটা কঠিন হয়ে দাঁড়ায়। Okay. তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নতুন ড্রাইভ শুরু করেছি। ওকে, আপনি বললেন ম্যাডাম ডিপিটি, হেপাটাইটিস ভি এবং ওরাল পোলিওর ব্যাপারটা। এখন পোলিও তো আমরা যতটুকু জানি যে আমাদের দেশে পোলিও অলমোস্ট মানে এখন নীল হয়ে গেছে, তারপরেও পোলিওর মানে ভ্যাকসিন কেন দেওয়া হচ্ছে মানে? অ্যাকচুয়ালি ওয়াইল্ড পোলিও ভাইরাস একটা ভাইরাস আছে, সেটা মানে যেটা কমিউনিটিতে রান করতে পারে। আচ্ছা, সেটা কিছুদিন আগেও কিন্তু একটা পালস পোলিও গেল গত মাসে, অনেক দিন পরে আর একটা একদম। পালস পোলিও হলো, এনআইডি হলো। তো সেইটাকে ইরাডিকেট করার জন্য এখনো কন্টিনিউয়াস যদি ভ্যাকসিনেশন যেটা হয় পোলিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি হার্ড ইমিউনিটি। হ্যাঁ, পোলিও ভ্যাকসিনটা যখন একটা বাচ্চা নেয় এবং সেই বাচ্চাটা স্টুল পাস করে, সেই ভ্যাকসিনটা মানে স্টুলের মাধ্যমে পুরো মানে পরিবেশে ছড়িয়ে যায়। আচ্ছা, তো তার মাধ্যমে কিন্তু সবার একসঙ্গে একটা ইমিউনিটি হয় পালস পোলিওর মাধ্যমে, আচ্ছা। হার্ড ইমিউনিটি। তো পোলিও ভাইরাসের ক্ষেত্রে ওয়াইল্ড পোলিও ভাইরাসটা ধরা হতে পারে কখনো কখনো, মানে হয়তো প্রিভ্যালেন্ট রয়ে গেছে, বা কিছু তো মাইগ্রেশন হয় কিছু কান্ট্রি থেকে, আচ্ছা। আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে বা বিভিন্ন দেশ থেকে, যেমন আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান, অনেক কিছু দেশ আছে। আচ্ছা। ওইসব দেশে, যেসব দেশে এখনো এটা ইরাডিকেট হয়নি, সব মাইগ্রেশনটা চলছে। তো এর জন্য আমরা এখনো এই টিকাকরণটা চালিয়ে যাচ্ছি। ওকে, দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আমরা আজ অবশ্যই ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে শিশুদের ভ্যাকসিন তো অবশ্যই, কারণ আজ আমাদের সঙ্গে বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ডক্টর গোপা চ্যাটার্জি রয়েছেন। শিশুদের নানান রোগ শোক নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু পাশাপাশি ভ্যাকসিন বা টিকা খুব জরুরি শিশুদের জন্য, এবং নির্দিষ্ট সময়ে যেগুলো প্রয়োজন, জন্মের সময় থেকে শুরু করে বিভিন্ন মাসে কিছু স্পেসিফিক টিকাকরণের প্রয়োজন হয়। কিছু কিছু সরকারি তরফ থেকে দেওয়া হয় বিনামূল্যে, কিছু কিছু টিকা যদি সম্ভব হয় বাইরে থেকে অনেকেই নিজের খরচে নিচ্ছেন। কোনটা কি সেগুলোও জানবো, কিন্তু পাশাপাশি নানান রোগ শোক নিয়েও আমরা কথা বলবো শিশুদের, যেগুলো খুব কমন ডিজিজ। ম্যাডাম, আজকাল এই যে এখন একটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীত গিয়ে গরম আসছে, একটু বৃষ্টি হচ্ছে, প্রায় সময় সর্দি কাশি তো এটা আমাদের একটা কমন জিনিস ছিল।
এখন ইনফ্লুয়েঞ্জার টিকার কথা বলা হয়, ইভেন কি বড়দেরও বলা হয়, এটা কখন নেবে, কারা নিতে পারবে? শিশুদের জন্য আমি বলছি আর কি। শিশুদের জন্য 6 মাসের পরেই এলিজিবল ইনফ্লুয়েঞ্জা টিকার জন্য, এবং সেটা ইয়ারলি ডোজ, প্রতি ইয়ারলি। আচ্ছা। প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জার একটা, যেমন কোভিড এর মতো ইনফ্লুয়েঞ্জা তো একটা ভাইরাস, সেই ভাইরাস কিন্তু নিজের মানে রূপ পরিবর্তন করে সাধারণ ভাষায়। তো প্রতি বছরই সেই যে ভাইরাসের যে স্ট্রেইনটা, এটা চেঞ্জ করে আসে, আচ্ছা, চেঞ্জ হয়ে আসে। সুতরাং এভরি ইয়ার নেওয়া উচিত। 6 মাসের পরেই বাচ্চারা এলিজেবল নিতে পারে। Okay. এটা আমাদের সরকারি ভ্যাকসিনেশন শিডিউলে নেই, অপশনাল ভ্যাকসিন প্রাইভেটে পাওয়া যায়। Okay. এবং যেসব বাচ্চারা রেকারেন্ট শ্বাসকষ্ট, তারপর অ্যাজমা যেটাকে আমরা বলি, নিউমোনিয়ায় ভুগছে, তাদের জন্য, বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা রেগুলার স্টেরয়েড খাচ্ছেন, এইচআইভি পেশেন্ট, নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট, বা বিভিন্ন রকমের অটোইমিউন ডিজিজের, আর্থ্রাইটিসের পেশেন্ট যাদের ইমিউনিটিটা একটু কম, তাদের জন্য মানে আমরা বেশি রিকমেন্ড করি। তবে আজকাল অনেকেই অপ্ট করছেন, দ্যাট ইজ অপশনাল। এটা আমরা পেশেন্টের অভিভাবকের উপর ছেড়ে দিই বাচ্চাদের ক্ষেত্রে, কি নিলেও নিতে পারো। তো অভিভাবক যদি অপ্ট করেন সেক্ষেত্রে আমরা এটা অ্যাডভাইস করি। যারা কোভিডের ভ্যাকসিন নিয়েছেন, কোভিড আপনি বলছিলেন যে, এবং তারাও কি এখন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেবে? কারণ কোভিডের ভ্যাকসিন তো অলমোস্ট সবাই নিয়েছিল। না, দুটো আলাদা। আচ্ছা। দুটোর প্রোটিনের টাইপটা আলাদা ডেফিনেটলি। আচ্ছা। কোভিড ভ্যাকসিনের সঙ্গে ইনফ্লুয়েঞ্জার ডাইরেক্ট কোনো রিলেশন নেই, এবং যারা নিয়েছে তারা অবশ্যই ইনফ্লুয়েঞ্জা নেবে। ওকে, পাশাপাশি হেপাটাইটিস বির কথা আপনি বলছিলেন। হেপাটাইটিস বি ভ্যাকসিন 0 মানে জন্মের সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে। এরপরে ডোজগুলো কি আছে এই মুহূর্তে? 16-14 উইকস, যেটা আমরা পেন্টাভ্যাক দেই, যেটার মধ্যে ডিপিটি একসঙ্গে পড়ে, সঙ্গে এইচ ইনফ্লুয়েঞ্জি পড়ে, এবং এটার সঙ্গে আমরা হেপাটাইটিস বিটাও দিচ্ছি 1.5 মাসে, 2.5 মাসে, 3.5 মাসে। ওকে, তার মানে এটাও সরকারের তরফ থেকে হেপাটাইটিস বিটা দেওয়া হচ্ছে। ওকে, এমন কি ভ্যাকসিন আছে যেটা খুব জরুরি বলে আপনাদের মনে হয়, কিন্তু এই মুহূর্তে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না, যেগুলো প্রাইভেটে যদি কারো সম্ভব হয়? সরকারি তরফ থেকে গত বছরের আগের বছর থেকে পিসিভি ভ্যাকসিন, হ্যাঁ, নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন শুরু হয়ে গেছে। দ্যাট ইজ এ রিয়েলি গ্রেট ড্রাইভ। হ্যাঁ, এটা বেশ কস্টলি ভ্যাকসিন এমনিতে যদি কেউ এফোর্ড করতে চায়, তো সেটা ডোজও কমপ্লিট দেওয়া হচ্ছে, এখন শিডিউলে এসে গেছে পিসিভি ভ্যাকসিন। আইপিভি এসেছে, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন। আচ্ছা। জাপানিজ এনকেফেলাইটিস ভেরি গুড ভ্যাকসিন, 2015 থেকে শুরু হয়েছে। এরপর থেকে এনকেফেলাইটিসের ইনসিডেন্সেস অনেক কমে গেছে। এমআর ভ্যাকসিন একটা বড় ড্রাইভ হলো স্কুলে 2000। হ্যাঁ, মামস এটা হয়নি অ্যাকচুয়ালি, আনফরচুনেটলি। দ্যাট ওয়াজ মিজলস এন্ড রুবেলা। এমআর ইজ মিজলস এন্ড রুবেলা। মনে হয় মামসার ঢুকে যাওয়ার দরকার, কারণ এই বছর একটা বিশাল আউটব্রেক হয়েছে মামসার। ভীষণ গলা ব্যথা নিয়ে অনেক কমপ্লেইন এসেছে। গলা ব্যথা একদম পুরো প্যারোটাইটিস। সিন্স লাস্ট 2 মান্থস আমরা পিডিয়াট্রিশিয়ানরা কিন্তু প্রচুর মামস দেখছি। মানে আজকেও সকাল থেকে আমি বোধহয় 30-40টা মামস দেখেছি। আমি এই বিষয়টা আসবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা। এটা একটা ভ্যাকসিন দ্যাট শুড বি ইন দ্য শিডিউল। ওকে, একজন বন্ধু টেলিফোন আছেন, একটু দেখে নিয়ে কি জানতে চাইছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। আমি গৌতম বাবু বলছি, ওয়েস্ট বেঙ্গল থেকে। হ্যাঁ, বলুন গৌতম বাবু। আজকে তো শিশুদের নিয়ে কথা হচ্ছে, আপনি কি জানতে চাইছেন বলুন। নমস্কার ম্যাডাম, আমি নিউমাইটে আপনার থেকে রুগী, তা আমার কিছু ভ্যাকসিন নিলে আমার সুবিধা হবে, আর নিউমাইটে আপনার থেকে কোনো ভ্যাকসিন আছে কি, সেই বিষয়ে একটু বিস্তারিত বললে আমার সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আপনি সঙ্গে থাকুন। আপনি প্রথম কথা, রিমাটয়েড আর্থ্রাইটিসের ডাইরেক্ট কোনো ভ্যাকসিন নেই। এটা অটো ইমিউন ডিজিজ। যেই অসুখগুলো ইনফেকশনের কারণে হয়, কোনো জীবাণুর কারণে, সেগুলোর জন্যই একমাত্র ভ্যাকসিন থাকে। এইবার আপনি যদি রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য রেগুলার স্টেরয়েড খেয়ে থাকেন, কোনো রকমের ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ সেগুলো খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একটা করে নিতে পারেন, এবং আপনি নিউমোকোক্কাল ভ্যাকসিন দিতে পারেন। সেটার 2টো ডোজ হয়, একটা 13 ভ্যালেন্ট, সেটার 8 সপ্তাহ পরে একটা 23 ভ্যালেন্ট। এই 3টে ভ্যাকসিন আপনি নিতে পারেন। আর আপনি যদি 60 ইয়ার্স হয়ে যান, তাহলে আপনার লোকাল এরিয়াতে যদি এখন অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিন ইমপ্লিমেন্ট হয়ে থাকে, দেন আপনি এটার জন্য এলিজেবল। ওকে ম্যাডাম, এই যে গলা ব্যথার কথা আপনি বলছেন, মামসের কথা বলছেন, এই কমপ্লেনটা আমরা কিছুদিন আগে থেকে দেখছি অনেকেই, ওই যে সিজন চেঞ্জে হোক বা শীতকালে গলা ব্যথায় খুব ভুগছেন, এবং এটাই কি মামসের কথা আপনি বলছেন? না, গলা ব্যথাটা আলাদা। এই বছর একটা অদ্ভুত টাইপের গলা ব্যথার ভাইরাস এসেছিল, এবং দ্যাট ওয়াজ ফ্রম এন্ড অফ দ্য ফেব্রুয়ারি, এবং এটা এখনো চলছে, এবং সেটা লং লাস্টিং চলছে, খুব একটা অ্যান্টিবায়োটিকও কাজ করছে না, এবং মেবি এ কাইন্ড অফ রাইনো ভাইরাস বা অ্যাডিনো ভাইরাস, কিছু একটা ভাইরাস। এবং এরপরে
দীর্ঘদিনের একটা কাশি, চেস্ট ইনফেকশন, শ্বাসকষ্ট চলছে, এটাও প্রায় 2-3 সপ্তাহের একটা কোর্স হচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু মামসের মধ্যে হচ্ছে কি প্যারোটাইটিস, গলার ভেতরে কিছু হয় না, এখানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটা ফুলে যায়, আচ্ছা, এবং সেটা ভাইরাস জাতীয় রোগ, ওকে, মামস ভাইরাস। তো এই বছর এটার একটা বড় আউটব্রেক হয়েছে। তো এই ভাইরাসের ভ্যাকসিনটা কিন্তু আমাদের ন্যাশনাল মানে আমাদের গভর্নমেন্ট শিডিউলে নেই, ওকে, সেটা আমরা বাচ্চাদের আলাদা করে দিতে পারি 15 মাস থেকে। আচ্ছা। 15 মাসে একটা ডোজ, আবার 5 ইয়ার্সে। আর যেটা আপনি বললেন হেপাটাইটিস এ ভ্যাকসিন, যেটা জলবাহিত হেপাটাইটিস এ, যেটা থেকে খাবার থেকে যে জন্ডিসটা হয়, আচ্ছা, সেটা একটা এক্সট্রা ভ্যাকসিন আছে, দেওয়া যেতে পারে। একটা আছে ভ্যারিসেলা ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, সেটাও সরকারিভাবে দেওয়া হয় না, কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু আমি বলে দিচ্ছি সেটা 95% প্রোটেকশন দেয়, 100% প্রোটেকশন দেয় না। আচ্ছা। অনেক পেশেন্ট মানে ভ্যারিসেলা ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের কাছে আসে, চিকেন পক্স হলো কেন নিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি সেটা কিন্তু 95% প্রোটেকশন ওকে, মানে 100% দিচ্ছে দেয় না। আরেকটা হচ্ছে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন। এটাও নেওয়া টাইফয়েড যেতে ভ্যাকসিন যেহেতু আজকাল প্রচন্ড ফাস্টফুড খাচ্ছে মানুষ, এবং দ্যাট ইজ এ বিগ থিং বাচ্চারা, তো সেই ক্ষেত্রে প্রতি 3 বছর পরে পরে একটা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি সেটা নিয়ে নিতে পারে। এগুলো এক্সট্রা ভ্যাকসিন। ওকে, টিসিবি নিয়ে একটু বিস্তারিত জানবো ম্যাডাম আপনার কাছে, কিন্তু তার আগে আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যালো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, খুব সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। হ্যালো, আপনি যদি শুনে থাকেন আমাদের কথা, আপনি লাইনে আছেন, এখনো ডিসকানেক্ট হয়নি ফোনটা, আপনি একটু সরে আসুন আপনার জায়গাটা থেকে, যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছেন ওখান থেকে একটু সরে হ্যাঁ আসুন। হ্যালো, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, হ্যাঁ এবার বলুন। হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার বয়স 1 মাস 20 দিন। হুম, তো আমার বাচ্চার মানে আজকে ভ্যাকসিনেশন হয়েছে, হুম, তো বাচ্চাটা খুব মানে উইক আছে। আচ্ছা, ওকে, উইক বলতে কি বলছেন? মানে মানে আমি বলতে চাইছি, আগে যেমন পাঁচ গুলো খুব নাচাতো, এখন সেটা নাচাচ্ছে না, খুব স্থির ভাবে শুয়ে আছে। হুম, ওকে ম্যাডাম, আর কিছু জানবেন? এটা খুব ন্যাচারাল, যেহেতু একটা ইনজেকশন পড়েছে, ফার্স্ট ভ্যাকসিনেশন, দুটো পায়ে পড়েছে, হাতে পড়েছে, সুতরাং প্রথম দিন তো ব্যথা থাকবে, একটু জ্বর হবে, জ্বরের ওষুধটা দিয়ে দেবেন, নিশ্চয়ই দিয়েছে আপনাকে স্বাস্থ্যকেন্দ্র থেকে, সেটা একটা ডোজ খাওয়াবেন। প্রথম 24 থেকে 48 ঘন্টা বাচ্চা একটু ডাল থাকে, এরপর ঠিক হয়ে যায়, নর্মাল, ভাবনার কিছু ওকে, টেনশন করবেন না, সুস্থ হয়ে যাবে। এটা ভ্যাকসিন নেওয়ার জন্য এটা ব্যথার থেকে এমনটা হচ্ছে ওর। 1-2 দিন ম্যাডাম যেটা বললেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ও আবার সেই আগের রূপে চলে আসবে। এটা সবার জন্যই হয়, সব বাচ্চাদের জন্যই হয়। তো ম্যাডাম, টিসিবির কথা বলছিলেন আপনি, টাইফয়েড, এবং এটা কিসের সঙ্গে রিলেটেড, এবং আমাদের বাচ্চাদের লাইফস্টাইলের সঙ্গে আপনি বলছেন ফাস্টফুড খায়, সেখানে হচ্ছে নোটিং পয়েন্ট যে ফাস্টফুড খেলে কি হয় এবং কেন টাইফয়েড ভ্যাকসিন প্রতি 3 বছর পর পর নেব? ফাস্টফুড মানে টাইফয়েড, যেটা সালমোনেলা টাইফি, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এবং সেটা জলের সঙ্গে থাকে, আচ্ছা, খারাপ জল, যেটা অপরিশ্রুত জল, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সুয়েজ সিস্টেম সেটা যদি ঠিক না হয়, আচ্ছা, পাইপ ফাটা থাকে, আচ্ছা, এবং সেই জলটা আমরা ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে সব জায়গায় যাচ্ছে, বাড়ি ঘরে, অ্যাপার্টমেন্টে, এবং সে খাদ্যের যে সোর্সগুলো, সেখানের মধ্যে ব্যাকটেরিয়াটা যেতে পারে। এবং যারা বিভিন্ন রকমের খাদ্য তৈরি করেন, তারা যদি কোনোভাবে টাইফয়েডের ক্যারিয়ার হন, ওকে, ওদের মধ্যে যদি ভাইরাসটা, ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তাহলে তাদের থেকেও ভাইরাসটা কন্টিনিউয়াসলি আচ্ছা ছড়াতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটা হচ্ছে সেটার মাধ্যমে আমরা, আর টাইফয়েড হলে তো মানে লং লাস্টিং ফিভার, একটা বেশ দীর্ঘ একটা অসুস্থতায় কিন্তু বাচ্চারা ভোগে, বাচ্চারা বড়রা সবাই। টাইফয়েড আগে প্রচুর বেশি ছিল, এখন মানুষ সচেতন হয়েছে, আমরা সবাই মোটামুটি ফিল্টার ওয়াটার খাই, অ্যাকোয়াগার্ড ব্যবহার করা হয়, আমরা হ্যান্ড ওয়াশিং এর ব্যাপারে সচেতন। তো এর ফলে টাইফয়েডের ইনসিডেন্স কমেছে, কিন্তু একেবারেই যে নাই তা নয়, এবং দিস ইজ ভ্যাকসিন প্রিভেন্টেবল। সেই ক্ষেত্রে আমরা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, তাহলে সেটা ম্যাডাম অনেক ভ্যাকসিন তো আছে লাইফ লং, মানে একবার বা একটা দুটো তিনটে ডোজ নিলে লাইফ লং আপনি বলছেন সেটা হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে, আপনি বলছেন মানে আপনারা জানি, যেমন হেপাটাইটিসের আপনি বলছেন, তো এটা 3 বছর পর পর কেন নেবে? এটা ইমিউনিটিটা এভাবেই কাজ করে, 3 বছর 5 ইয়ার্স, এরপর একটা কারণ এরপরে এটা আবার রেকার করতে পারে, কারণ আবার যদি সোর্সের সঙ্গে এক্সপোজ হয়, কারণ প্রত্যেকটা ব্যাকটেরিয়ার, ভাইরাসের ব্যবহার তো বিভিন্ন রকম, আচ্ছা, তার ইমিউনোজেনিসিটিও সেই রকম, তো সেই কারণে। ম্যাডাম এই যে আপনি মামসের কথা বলছিলেন,
এখন মামস হচ্ছে কারো, আপনি যে সমস্যাটার কথা বলছিলেন ডিটেলস, এটা পেরেন্টসরা কি করে বুঝবে ছোট বাচ্চাদের মধ্যে যদি হয়? প্রথমে ফিভার আসবে, হাই ফিভার ফর 1-2 দিন, এরপর দেখা যাবে এই কানের গোড়াটা ফুলে গেছে। আচ্ছা, গলা ঠিক নয়, ঠিক কানের এই জায়গাটা, মানে বাইরে থেকে দেখা যাবে বাইরে থেকে এটা? একদম দেখা যাবে ফুলে থাকবে, মানে পুরো চেহারাটা পাল্টে যাবে। আচ্ছা, এই জায়গাটা মোটা হয়ে যাবে, এই জায়গাটা ফুলে যাবে এবং করতে অসুবিধা হয়, আচ্ছা। মানে প্যারোটিড গ্ল্যান্ডটা ফুলে যাওয়ার কারণে ওকে, বাচ্চারা করতে, মানে মুখ খুলতে, অসুবিধা, খুলতে অসুবিধা হয়, খেতে পারে না, মানে খেতে কষ্ট হয়। তো সেক্ষেত্রে লিকুইড সফট ডায়েট, মানে সিমটমসটা এটাই আসবে। সিমটমসটা এটাই, ফিভার এবং 2-3 দিন ফিভার থাকে, সঙ্গে একটু ভমিটিং থাকে, যেহেতু বারবার প্যারাসিটামল দিতে হয়, জেনারেলি এই বাচ্চারা একটু ভমিটিং করে, দুর্বল হয়ে যায় ভাইরাল ইনফেকশনে। এইবার যে কোনো ভাইরাল ইনফেকশনের কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে কি এক ব্রেনে যেতে পারে, ভেরি রেয়ার বাট ইট ইজ দেয়ার, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অর্কাইটিস হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। শুধু সেই ক্ষেত্রে যদি পেটে ব্যথা হয় বাচ্চাদের, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে উফোরাইটিস, ওভারির মধ্যে ইনফেকশন হতে পারে, হ্যাঁ, ছেলেদের মধ্যে টেস্টিসের ইনফেকশন হতে পারে। তো ওইসব এরিয়াতে যদি পেইন হয় তাহলে সতর্ক হতে হবে। ঠিক, ম্যাডাম আসবো একটু ডিটেলস এটা বিষয় নিয়ে। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, বলুন কি জানতে চাইছেন? ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা ছাড়ছে না, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াচ্ছি, গালে ঘা হয়েছে, কি উপায়, কি করতে পারি? গালে ঘা হচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে, মানে কি সর্দি কাশি হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা কি সবসময় লেগে থাকছে? সবসময় লেগে থাকছে। আচ্ছা, কতদিন ধরে এই গালে ঘাটা কতদিন ধরে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গালে ঘাটা কতদিন ধরে হচ্ছে? গালে ঘা যখনই ঠান্ডা আসে তখন। ওকে ম্যাডাম, জানবেন কিছু আর? তাও 7-8 দিন ধরে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জেনারেলি যেটা ঠিক আছে, হয়, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন ম্যাডাম কি বলছেন, সঙ্গে থাকুন। জেনারেলি যেটা হয়, সর্দি কাশি বারবার হলে বাচ্চার খাওয়ার ইচ্ছেটা কমে যায়, যে কোনো ইলনেসেই তাই হয়। একটা ইনফেকশনে হয়তো খেতে পারছে না, অ্যাডিকুয়েট ডায়েটটা না যাওয়ার ফলে হয়তো কোনো রকমের ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, আচ্ছা, বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি, এর থেকে গালে ঘা হতে পারে। আবার কিছু কিছু ভাইরাসের কারণে সর্দি কাশি হয়, সেই ভাইরাসগুলোও কিন্তু গালে ঘা করে। আচ্ছা, তো দুটোই হতে পারে। তাহলে এখন কি করার, উনি কি করবেন বলছে বারবার? না দেখে তো বলা যাচ্ছে না। আমি বলবো যদি বেশি হয়ে থাকে, এক্সটেন্সিভ কোনো আলসার, মুখে খেতে একেবারেই পারছে না, সেক্ষেত্রে বাচ্চা বেশি দুর্বল হয়ে যাওয়ার আগেই কোনো নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা কোনো চিকিৎসকের মানে এই পরামর্শ কমপ্লেনটা একদম কমন কমপ্লেন, যে সর্দি কাশি মানে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে যে সর্দি কাশি লেগে যাচ্ছে। তো এটার কি কারণ? এই যে বারবার কন্টিনিউয়াস ক্রনিক সর্দি কাশি হওয়াটা কি শুধুই অ্যালার্জির জন্য হয়, নাকি তার কোনো অন্য কোনো কারণ থাকে বাচ্চাদের এই? এবছর যেটা হচ্ছে কিন্তু ওয়েদারটা খুব ফ্লাকচুয়েট করছে না, তো সেটাই হচ্ছে কজ। মানে ফেব্রুয়ারির শেষে যেটা দেখা গেল কি ঠান্ডা, দিনের বেলা গরম, তো আমরা প্রিপেয়ার থাকছি না, গরম জামা কাপড় পরে কোথাও চলে গেলাম, রাতে ফেরার সময় বাচ্চাদের অনেক সময় টু হুইলারে বা এক্সপোজার করা হতো। তো আসার সময় সেটাই আমি দেখি হিস্ট্রি নিলে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে কি, মানে কড়া যখন শীত থাকে, প্রচন্ড শীতে, সেক্ষেত্রে তখন কিন্তু আমরা নিজেরাও এবং বাচ্চাদেরও কিন্তু প্রচুর গরম কাপড় পরিয়ে রাখি। ঠিক, কিন্তু ওই যখন মনে হয় কি ঠান্ডাটা চলে গেছে, তখন কিন্তু এতটা প্রিপেয়ার না থাকায় তো Protection-টা দিন নেওয়া এবং হয় না। রাতের যে তারতম্যে, তাপমাত্রার তারতম্য, এর ফলেই কিন্তু ইনফেকশনটা হচ্ছে। এখন যেমন একটু 2 দিন ধরে, কালকে থেকে আবার বৃষ্টির কারণে একটু কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো সবাই কিন্তু প্রিপেয়ার নয় মেন্টালি, একটা কি না ঠান্ডা চলে গেছে, গরম চলে গেছে, এর ফলে হঠাৎ করে একটা কোল্ড এক্সপোজার হয়ে যায়। আচ্ছা, তো এর ফলে জেনারেলি কি হয় কোল্ড এক্সপোজারে, যে সব ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের নাকে গলায় থাকে, অলরেডি থাকে এবং এরা হেলদি ব্যাকটেরিয়া, আচ্ছা, এরা আমাদের ক্ষতি করছে না, ব্যাকটেরিয়া বা ভাইরাস। হঠাৎ করে যদি আমাদের কোল্ড এক্সপোজার হয়, ওই সব জায়গার মধ্যে, মানে আমাদের শরীরে, যেমন আমরা ঠান্ডা জলও যদি খাই, আইসক্রিম খাই, বলি না ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে, হোয়াট হ্যাপেন্স, ওই জায়গার লোকাল ইমিউনিটিটা কমে যায়, ভেসো কনস্ট্রিকশন হয়, রক্তনালিকাগুলো হঠাৎ করে মানে কনস্ট্রিক্ট হয়ে যায়। তো যখন রক্তনালিকা মানে যখন ডাইলেটেড থাকে, তখন ওখানে লোকাল ইমিউনিটিটা, কিছু মিডিয়েটর অফ ইনফ্লামেশন কিছু ওখানে
মানে জেনারেটর, সেগুলো সেই ব্যাকটেরিয়ার যে মানে ইয়েটা নেগেটিভ মানে কি বলবো ভিরুলেন্সটা ওইটাকে দমিয়ে রাখে। আর যেই মাত্র ঠান্ডায় আমরা এক্সপোজার হই ওই জায়গার লোকাল ইমিউনিটিটা কমে যায়, তখন সেই যেই ব্যাকটেরিয়াগুলো এতদিন আমাদের বন্ধু হয়ে বসেছিল গলায় নাকে ভাইরাসগুলো, সেগুলোই সাডেনলি আমাদের ক্ষতি করে ফেলে। ওকে, সেও শত্রু হয়ে যায় তখন। শত্রু হয়ে যায়, সেটাই হয় actually। তার জন্য আমরা বলি যে বারবার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগার ধাত। এটাই হচ্ছে মেকানিজম। ওকে, আর এই যে অ্যালার্জির কথা বলা হয় ম্যাডাম, এই যে অ্যালার্জি হয়ে গেছে শিশুদের, বা অনেক সময় বড়দেরও দেখি আমরা এবং ছোটদেরও দেখি যে এই যে সিজন চেঞ্জে হাঁচি শুরু হলো, একের পর এক হাঁচি দিচ্ছে, তারপর কাশি শুরু হলো, আমরা সেই বিষয়টা একটু জানবো, কিন্তু আরেকজন বন্ধু আছেন টেলিফোনে, দেখি। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর গোবর্ধনপুর থেকে। আমি বাচ্চার কথা হ্যাঁ বলুন বলুন, কিন্তু আপনি একটু ফোনটাকে একটু মুখ থেকে একটু দূরে নিন। এখন সর্দি কাশি ভালোই আছে, যাই জ্বর। বয়স কত? বয়স 2 বছর 1 মাস। 2 বছর 1 মাস। ওকে, সর্দি কাশি জ্বর, 2 বছর 1 মাস। সর্দি কাশি জ্বর কি এই মুহূর্তে হয়েছে নাকি এটা প্রায় সময় থাকে? এই তো হয়েছে, বাচ্চা শুয়ে আছে, সেই জন্য আমি ফোন করলাম। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন এখন বলুন। হ্যাঁ, কি করলে হবে সেইটা ম্যাডামকে আমি বলতে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন। ম্যাডাম 2.5 বছরের বাচ্চা, 2-2.5 বছরের, সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে, এখন উনি কি করবেন জানতে জন্য ফোন করেছেন। যদি সাংঘাতিক বেশি কিছু না থাকে আপনি জাস্ট প্যারাসিটামল দেবেন, নাকে ড্রপ দেবেন। যদি কাশি বেশি থাকে, মনে হচ্ছে রাতের বেলা ঘুমাতে অসুবিধা হচ্ছে, বুক ঘড়ঘড় করছে, তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। ঠিক, একজন শিশুরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিলে খুব ভালো হবে, কারণ বাচ্চাটিকে দেখবে, শিশুটিকে দেখবে, তারপর পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর হয়তো চিকিৎসা শুরু হবে, পরিষেবা শুরু হবে বা ওষুধ শুরু হবে। চলুন, আরেকজন বন্ধু হয়তো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমরা দেখব কে আছেন। আর দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি যা আপনারা দেখছেন এই মুহূর্তে ডিডি ত্রিপুরার পর্দায়, আপনারা কিন্তু ইউটিউবেও ডিডি ত্রিপুরার পেজে এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং পরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাই ডাক্তারবাবু ভ্যাকসিনের কথা হোক বা শিশুদের সমস্যার কথা হোক, কখন কি বলেছেন তা সব আপনারা পরে আবার দেখতে পারবেন। পাশাপাশি আগামী সোমবার রাত 8টায় এই অনুষ্ঠানটির রিপিট টেলিকাস্ট পুনঃপ্রচার একই চ্যানেলে, অর্থাৎ ডিডি ত্রিপুরায় আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো দর্শক বন্ধু, টিভিতে আপনি যদি শোনেন তাহলে কিন্তু আমাদের কথা বুঝতে পারবেন না, অনেকটা পরে আপনি শুনতে পাবেন। তার জন্য বলুন আপনি কোথা থেকে বলছেন। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা কম করে দিন, বলুন কোথা থেকে বলছেন, কি জানতে চাইছেন। আমি তো দূর থেকে বলছি। বলুন কি জানতে চাইছেন, বলুন। আমি জানতে চাইছি যে আমার একটা বাচ্চা মেয়ে আছে, বয়স 1 বছর, সর্দি হয়েই আছে, ভালো হচ্ছে না, মানে ওষুধ খাওয়ানোর পরেও ভালো হচ্ছে না, অনেক ডাক্তারখানা যাওয়ার পরে ভালো হচ্ছে না, ওটা কিসের জন্য হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ম্যাডাম, এই যে কমপ্লেনটা, এটা এখন আপনি হয়তো না দেখে বলতে পারছেন না, হয়তো আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। এটা অনেকেরই কমপ্লেন, যে পরপর 3-4টে ফোন এলো এরকম, অনেকেই হয়তো এখন দেখছেন, ওনারাও ফোন করবেন যে সর্দি কমছে না। বেসিক্যালি সর্দির এই যে কমাটা, এটা কি ওষুধের উপর কতটা ডিপেন্ড করে এবং হ্যাবিটসের উপর কতটা ডিপেন্ড করে? সর্দি অ্যাকচুয়ালি যদি শুধুই সর্দি হয়, যদি কোনো অসুবিধা না হয়, খুব একটা ওষুধের জন্য দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা, এটা কিছু লোকাল অ্যালার্জিক রিয়াকশন, ডাস্ট অ্যালার্জি হতে পারে চারপাশ থেকে, তো সেই ক্ষেত্রে নাক রেগুলার পরিষ্কার করা, নেজাল ড্রপ দেওয়া, এতেই যদি বাচ্চা ভালো হয়ে যায়। শুধু সর্দির জন্য রেকারেন্টলি অ্যান্টিবায়োটিক খাওয়ানো বা কোনো অ্যালার্জির ওষুধ খাইয়ে সর্দিটাকে দমানো মনে হয় না দরকার আছে। একটা বয়সে বাচ্চাদের রেকারেন্ট ইনফেকশন হয়,
ইমিউনিটি একটু কম থাকে বলে, এবং সেই মানে এই যে নাক কান গলার গঠনগত কিছু ব্যাপার আছে সেটার জন্য হয়। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে সেটা যদি হাই ফিভার, মানে শ্বাসকষ্ট, বুকে কাশি, সেই রকম যদি ডিস্ট্রেসিং কিছু না হয়, তাহলে মিনিমাম ট্রিটমেন্ট, নাকে ড্রপ, গরম জল খাওয়া, বাচ্চাকে উষ্ণ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রচন্ড কিছু ডাস্টে গেলে, বাইরে অনেকক্ষণের জন্য ট্রাভেল করলে সেই ক্ষেত্রে একটু মাস্ক ব্যবহার করানো, এগুলো করলেই আমরা এটা থেকে অনেকটা ওকে। উপকার পেতে পারি। আর বডি ইমিউনিটির জন্য ম্যাডাম কিছু করা যেতে পারে বাচ্চাদের ইমিউনিটির জন্য? কারণ ইমিউনিটি ভালো হলে এই সর্দি কাশি কি কম থাকতে পারে? নর্মাল খাওয়া দাওয়া, হোমমেড ফুড, হাই প্রোটিন ডায়েট, ফ্রুটস, প্রচুর পরিমাণে জল এবং এক্সারসাইজ। ওকে ওকে। আরেকজন বন্ধু আছেন এই মুহূর্তে টেলিফোনে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছি দিনাজপুর থেকে বলছি। ওকে, বলুন কি জানতে চাই? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। স্যার বললাম, হ্যাঁ, আমি জানতে চাই হচ্ছে যে মানে পেটে অ্যাসিডিটি মাঝে মধ্যে মানে একটু গ্যাস হয়, তো গ্যাস থেকে কি কফের কোনো সম্পর্ক আছে? ওখান থেকে যদি ওটা বলতে একটু মনে হয় যে আমার কফটা বেশি মনে হয়, তো এই সাথে কি কোনো সম্পর্ক আছে? নিতে পারেন। ওকে। সমস্যাটা যার হচ্ছে তার বয়স কত? 28-29 বছর হবে। 28-29 বছর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে। ওকে দর্শক বন্ধুরা, বলছি ম্যাডাম, তার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ আমাদের সঙ্গে চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন, শিশু রোগ বিশেষজ্ঞ। তো শিশুদের সমস্যা নিয়ে কথা বললেই বোধহয় খুব বেশি ভালো হবে, তবে নিশ্চয়ই ম্যাডাম এই ব্যাপারটা বলবেন। ম্যাডাম, 28-29 বছর বয়স, বলছেন অ্যাসিডিটি থেকে কি কফ জন্মায়? কেন মনে হচ্ছে কফ বেশি হচ্ছে? একটা জিনিস আছে যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও বলি, GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। আচ্ছা, সেটাতে কি হয়, মানে যেটা ইসোফেজিয়াস থেকে স্টমাকের কন্টেন্টটা সেটা বারবার রিগার্জিটেট হয়, এটা এক্সট্রাটা উপর দিকে চলে আসে, সেটা গিয়ে আবার মুখের মাধ্যমে আবার শ্বাসনালীতে যেতে পারে। আচ্ছা, তো দেয়ার ইজ এ চান্স অফ ইনফেকশন। আচ্ছা। তো অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় হয় যাদের খুব GERD থাকে, বা একটু যদি ইটিং হ্যাবিট বেশি থাকে, ধরুন খাওয়ার আগে বেশিক্ষণ গ্যাপ হলো না, ঘুমিয়ে পড়লো, একটু বেশি খাওয়ার হ্যাবিট থাকে, এবং রিফ্লাক্স ডিসঅর্ডার যেটা থাকে সেটা যদি থাকে, তাহলে দেখা যায় কি আর্লি মর্নিং এ একটা কাশি হচ্ছে, গলার মধ্যে সে একটা রিগার্জিটেশন হচ্ছে। তো বুকে কফ না হলেও রেকারেন্ট গলা ব্যথা, কাশি, সেটা কিন্তু GERD থেকে হতে পারে। আচ্ছা, তো সেটা হতে পারে। তাহলে এখন উনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, মেডিসিনের ডাক্তার, ঠিক। দক্ষিণ দিনাজপুর থেকে যিনি ফোন করেছিলেন, একজন ফিজিশিয়ান বা একজন মেডিসিন বিশেষজ্ঞর সঙ্গে আপনি পরামর্শ করে নিতে পারেন, তাহলে অবশ্যই হয়তো আপনার একটু চিকিৎসার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। ম্যাডাম, আমরা এই যে ভ্যাকসিনেশনের কথা বলছিলাম, বিভিন্ন ভ্যাকসিনের কথা বলছিলাম, এখন এই যে আমাদের রেগুলার যে বাচ্চাদের এই ভ্যাকসিনগুলো ছাড়াও আরও কিছু ভ্যাকসিনের ব্যাপার আসে, যেমন ধরুন এই যে আমরা আগে জানতাম যে লোহা দিয়ে কিছু দিয়ে কেটে গেলে টেটনাস নেওয়াটা, এগুলো তো বাচ্চাদের আগের থেকে দেওয়া হয় আগে কিছু? হ্যাঁ, ডিপিটির মধ্যে টিটেনাস আছে, এবং প্রেগন্যান্সি পিরিয়ডে 2টো ডোজ টিটেনাস পড়ে। ওকে। তো ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকেই টিটেনাসের জন্য ভ্যাকসিনেশন শুরু হয়ে যায়। ওকে। মায়ের পেটে থাকতেই, মায়ের পেটে থাকতে, এবং 1.5 মাস, 3.5 মাস, 2.5 মাস, 3টে ডোজ পড়ছে ডিপিটি, এটার মধ্যে টিটেনাস আছে। আবার 16 মাসে একটা, 16 to 18 মাসে একটা এটা বুস্টার পড়ছে। ওকে। আবার 5 বছরে একটা বুস্টার পড়ছে। ওকে। তারপরও যদি আবার 10 বছরে পড়ছে, আবার 15 বছরে পড়ছে টেটনাসে, তার অনেকগুলো ডোজ পড়ছে, কিন্তু তার মাঝেও যদি কখনো না, এরকম, এই শিডিউল যদি কেউ মেইনটেইন করে, তার মাঝে কিছু হলে জেনারেলি আর লাগে না। আচ্ছা, মানে সেটাই আমি জানতে চাইছিলাম, শিডিউলটা যদি ঠিক করে মেইনটেইন করে, মানে এই সবগুলো ডোজ যদি নেওয়া হয়, মানে আরেকবার যদি একটু রিপিট করেন, কত বছর এই ডোজ? ইন্ট্রাইউটেরাল লাইফে 2টো পড়ছে, মানে মায়ের পেটে প্রেগন্যান্সিতে 2টো নিচ্ছে, এরপর বাচ্চা জন্মের পরে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, এরপরে 16 থেকে 18 মাসে একটা বুস্টার, 5.5 থেকে 5.5 বছর বয়সে একটা বুস্টার, ওকে, 10 বছরে একটা বুস্টার, 15 বছরে একটা বুস্টার। ওকে, তার মানে 4টে বুস্টার হলো তাহলে টোটাল। তাহলে এরপরে কি আর সারা জীবন আর লাগবে না ম্যাডাম? তাহলে আর এরপর থেকে আফটার 3 ইয়ার্স যদি কোনো রকমের এক্সপোজার হয়, তখন একটা টেটনাস ইনজেকশন নিয়ে নিতে হবে, কাটলে কিছু। ওকে, আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন?
আমি পশ্চিমবঙ্গ থেকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত গোসাইদের গ্রাম থেকে বলছি। আচ্ছা, বলুন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলের বয়স 3.5 বছর। আচ্ছা। তো ও এই গত 3 মাস ধরে কফের সমস্যাতে ভুগছে। তো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তারবাবু বুডিকট বা লিভোলিন দুটোই মাস্কের মাধ্যমে নেবুলাইজারে দিয়েছে। আচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ওষুধটা অ্যাপ্লাই হয়েছে তখন ও ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো প্রায় ধরুন 1.5-2 সপ্তাহ হয়ে গেল, এখনো ওর নাক থেকে অল্প পরিমাণে কাঁচা জল গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমি জানতে চাই ম্যামের থেকে যে ওর ক্ষেত্রে এই ওষুধটা কি কাজ করেছে, না এখনো কিছু অসুবিধে রয়ে গেছে, আমার ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন, যদি একটু কাইন্ডলি বলে দেন। আপনি কি বুডেকটটা কন্টিনিউ করছেন প্রথম কথা, না বন্ধ করেছেন? না, এটা অফ করে দেওয়া হয়েছে। বুডেকট কতদিনের জন্য দিয়েছিলেন? ডাক্তারবাবু ওটাতে মানে যে পরিমাণ থাকে ওর অর্ধেক করে 5 দিনের জন্য দিয়েছিলেন। আচ্ছা, যখন বাড়াবাড়ি হয়েছিল। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এবং এর সাথে লিভোলিনটাতেও উনি অ্যাপ্লাই করতে বলেছিলেন। ঠিক আছে, তো ওকে। সেটাও দেয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখছি যে সমস্যাটা সেরে উঠছে। বুঝতে পেরেছি। আপনার আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন ম্যাডাম কি বলছেন। বাচ্চার কাশি আছে কি? হ্যাঁ, এটা দেখেছি, যেদিন ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায় সেই দিন দুপুর বেলায় কিন্তু ভীষণ পরিমাণ কাশি। ওকে। এবং সেক্ষেত্রে ওকে কফের ওষুধ খাওয়াতে হয়, নাহলে কিন্তু নিজের থেকে কাশিটাও সারে না। ঠিক আছে, ওকে। প্রথম কথা হচ্ছে, নাক দিয়ে কাঁচা জল পড়াটা, সেটা কিন্তু এটার সঙ্গে কোনো রিলেশন নেই, সেটা পড়তেই পারে। সেক্ষেত্রে আমি আগেও বলেছি, সর্দি নিয়ে এত ভাবনার কিছু নেই। নাক পরিষ্কার রাখবেন, বাচ্চাকে গরম জল খাওয়াবেন, গরম রাখবেন, এবং নর্মাল স্যালাইন নেজাল ড্রপ যেটা আছে সেটা ব্যবহার করবেন। যদি কাশি বেশি হয়, রেকারেন্ট এপিসোড হয়, সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করি কি বাচ্চাকে অ্যাটলিস্ট 3 মাসের জন্য দিনে 2 বার করে এমডিআই এর মাধ্যমে, নট নেবুলাইজার, মিটার ডোজ ইনহেলার একটা যন্ত্র আছে এবং সেটার সঙ্গে মাস্ক আছে, সেটার মাধ্যমে 3 মাসের জন্য একটা বুডেকটের কোর্স করার জন্য। যদি আপনার রেকারেন্টলি কাশির সমস্যা হয়, শ্বাসকষ্ট হতে থাকে, তাহলে আপনি চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে বুঝিয়ে বলবেন। সেক্ষেত্রে আপনাকে কিছুদিনের জন্য বুডেকট ইনহেলারটা কন্টিনিউ করা হবে। সর্দির জন্য ভাবতে হবে না। ওকে, তাহলে উনি এখন সর্দিটার জন্যই ভাবছেন, এবং উনি বলছিলেন যে এই যে সর্দি জলটা পড়ছে, এটা কাজ করেছে কিনা, ওষুধগুলো কাজ করেছে কিনা? কাজ করেছে, না হয়তো আপনার শ্বাসকষ্ট কমতো না। সর্দি ইজ নট এ ইস্যু, আমি আগেও বলেছি। ওকে। এবং উনি বলছেন যে ঠান্ডা হলেই, ওয়েদারটা ঠান্ডা হলে কাশি বললাম, একটু আগে যেটা মেকানিজমটা বললাম, যেই টেম্পারেচারটা একটু ড্রপ করে, আমাদের বিভিন্ন যে ভেসোকনস্ট্রিকশন হয়, সেগুলো বিভিন্ন এরিয়াতে একটা লোকাল ইমিউনিটিটা কমে যায়। স্পাজমও হতে পারে এই ক্ষেত্রে। আমাদের যেটা শ্বাস ব্রঙ্কিউলস গুলো আছে, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল, এগুলোর মধ্যেও কিছু মিউকাস জমে যায়, সাডেনলি লোকাল ইমিউনিটি কমে, এর ফলে সেটার মধ্যে স্পাজম সৃষ্টি হয়, তখনই কাশি হয়। ওকে ম্যাডাম, ভ্যাকসিনের কথা যখন বলছি আমরা, এই যে কুকুর কামড়ানোর বা অনেক পশু পাখি কামড়ানোর জন্য ভ্যাকসিন রয়েছে, র্যাবিস ভ্যাকসিন রয়েছে। এই র্যাবিস ভ্যাকসিনের কি যখন কোনো ইনসিডেন্ট হয় তখনই নেবে, নাকি তারও কোনো আগে কোনো প্রিভেনশন এখন আছে? র্যাবিস ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের শিডিউল আছে, 3টে ডোজের। সেটা অ্যাকচুয়ালি মানে ওটা নিয়ে ভাবা আরো হবে, হয়তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো যারা অলরেডি সেই সব কর্মী যাদের সব সময় ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে কাজ করতে হয়, ভ্যাট হাই রিস্ক যারা, এরা কিন্তু একটা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের ভ্যাকসিন নেন। আচ্ছা, রুটিন আমাদের শিডিউলে এখনো প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের ভ্যাকসিনটা আসেনি। সুতরাং জেনারেলি আমাদের যেটা হয়, সেটা কেউ কামড় খেলেই বা এক্সপোজার হলেই তাহলে 5টা ডোজের নতুন যেটা 4টে ডোজের ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু নিয়ম মতো মানে যারা হাই রিস্ক কর্মী তাদের ক্ষেত্রে প্রি এক্সপোজার দেওয়া হয়, এবং কেউ যদি প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিজে অপশন করে নেন, সেক্ষেত্রে সেটা প্রোটেকশনই দেবে, কোনো ক্ষতি নেই নিতে। এখন ম্যাডাম, যাদের পেট আছে বাড়িতে, যারা পুষছেন, পেটে তো ভ্যাকসিনেট করা হয়। আচ্ছা, এবং পেট যাদের আছে তাদের আইডিয়ালি নিয়ে নিলে ভালো ভ্যাকসিন। আচ্ছা, পরিবারের সদস্যদের নিয়ে নিলে ভালো সবারই। ওকে ম্যাডাম, আরেকটা জিনিস, যখন ভ্যাকসিনের কথা বলছি, আমরা অনেক ধরনের ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন তো আমাদের বিশেষ করে যারা ভ্যাকসিনের প্রতি অনীহা ছিল বা কিছু, তাদের বুঝিয়ে দিয়েছে ভ্যাকসিনের গুরুত্বটা কি। কিন্তু তারপরও দেখা যায় বিশেষ করে শিশুদের এই যে মানে অনেকগুলো ভ্যাকসিন আছে যেগুলো মিস হয়ে যায়। আমি সেই বিষয়টাতে আসবো সময় পেলে। আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো।
হ্যালো, নমস্কার, আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলতে হবে। কোথা থেকে বলছেন? আপনার কথা আমিও আসতে পারছি। আচ্ছা, আমি জোরে বলছি। কোন দিক থেকে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, একটু ঝড় বৃষ্টি হচ্ছে তো, তার জন্য হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, বলুন কোথা থেকে বলছেন? আমি একদম দক্ষিণ 24 পরগনা ফুলতলি থানা থেকে। ওকে, দক্ষিণ 24 পরগনা থেকে বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, বলছিলাম যে আমার 15 কাশি হচ্ছে, গলা খুশি হচ্ছে, রাতে বিশেষ করে শোয়ার সময়। কার সমস্যা হচ্ছে? কাশি। হ্যাঁ, কার সমস্যাটা কার হচ্ছে? সমস্যাটা আমার এখন বয়স হচ্ছে 54-55 বছর। আচ্ছা, ঠিক আছে। আমরা তো আজকে আমাদের সঙ্গে একজন শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, তো আপনি বলুন আপনার কাশি হচ্ছে আর আছে, অথচ ডাক্তারবাবু বলছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনার কাশি হচ্ছে আর সমস্যা হচ্ছে। দেখুন, আজকে আমাদের সঙ্গে একজন শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, চাইল্ড স্পেশালিস্ট। ম্যাডাম একজন চাইল্ড স্পেশালিস্ট, তবে নিশ্চয়ই উনি যেহেতু একজন চিকিৎসক, একটা পরামর্শ তো আপনাকে অবশ্যই দিতে পারবেন। ম্যাডাম, কি করবেন? উনি 54 বছর বয়স, কাশি হচ্ছে, খুসখুসে কাশি হচ্ছে প্রচুর। সেক্ষেত্রে আপনি গরম জল টল খান। আপনি যদি রেগুলার কোনো কাশির ওষুধ বা ইনহেলার চলে সেটা দেবেন। আর যদি বেশি বাড়াবাড়ি হয় এই বয়সে অবশ্যই আপনি চিকিৎসক কোনো মেডিসিনের ডাক্তারকে দেখাবেন। ম্যাডাম, যেটা বলছিলাম যে ভ্যাকসিনের এই যে অনেক দেখা যায়, বিশেষ করে আমাদের একটু রুরাল এরিয়াসে দেখা যায় ভ্যাকসিন মিস হয়ে যায়। অনেকেই নেন না, ভুলে যান হয়তো, বা এটাতে ইভেন কি আমাদের আরবান এরিয়াতে হয় কাজের ব্যস্ততায়। মিস হয়ে গেলে কি করা? যেমন যে ডোজগুলো, এই যে আমাদের যে হেলথ কার্ড যেগুলো দেওয়া হয় ইয়ে থেকে, এই ধরনের কার্ড অনেককেই দেন, যে এরকম যেখানে থাকে, যেখানে এখন এটা খুব সুন্দর কার্ড হয়েছে, বড় কার্ড, যেটা মাদার অ্যান্ড চাইল্ড কার্ড। তো এটার মধ্যে কিন্তু ভ্যাকসিনেশন এবং বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বাচ্চার কি বয়সে কি খাওয়ানো সব লেখা থাকে। এই কার্ডটা কিন্তু ইজ এ ভেরি গুড গাইড ফর চাইল্ড রিয়ারিং। বাচ্চাকে বড় করার জন্য কেউ যদি এই কার্ডটা পড়ে, একদম, তাহলে কিন্তু বাচ্চা অসুস্থ হওয়ার কথাই না, আর বারবার ডাক্তারের কাছেও আসতে লাগে না। ঠিক। এখন এই যে যেটা বলছিলাম, এই যে এখানে যে লেখা আছে যেরকম 1.5 মাসের টিকা, তা 2.5 মাসে, 3.5 মাসে, 9 মাসে, এখন কারোর যদি মিস হয়ে যায় তাহলে কি করা? মানে কোন টিকা যদি মিস হলে আবার পরে যখন যাবে তখন দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ, বেশিরভাগ টিকাই মানে ধরুন আমাদের এমন শিডিউল আছে, একটা পেশেন্ট আমাদের কাছে 15 মাস বয়সে প্রথমবার এলো সামহাউ। ওকে, তো তখন কিন্তু আমরা ওকে যা যা পাইনি, প্রথম একটা ডোজ করে যাবো, 15 মাসে আসলে একটা ডিবিটি পেন্টা দেবো, একটা আইপিভি দেবো, এমআর দেবো, জাপানিজ এনকেফেলাইটিস দেবো। আচ্ছা, যা যা পাইনি সবকিছুরই একটা ডোজ আমরা দিয়ে দেবো। তো সেরকম শিডিউল আছে, দেওয়ার ব্যবস্থা আছে। মানে এমন কিছু নাকি অবশ্যই কেউ মিস করা উচিত নয়, কিন্তু মিস হয়ে গেলেও কিভাবে করা সেটা আমাদের প্রোটোকল আছে। ঠিক। এবং ভ্যাকসিন খুব জরুরি, সবাই উচিত সময় মতো ভ্যাকসিনগুলো নিয়ে নেওয়া, শিশুদের অবশ্যই। আরেকজন বন্ধু আছেন টেলিফোনে এই মুহূর্তে। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে। বলুন, কি জানতে চাইছেন? আমি আমার বাচ্চার কানের মধ্যে জন্ম হওয়ার পর থেকে কানের মধ্যে আচ্ছা, বের হচ্ছে না। আমি অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু বের হচ্ছে না। আর কাশটা কমে না। আচ্ছা, আপনি বললেন কানে খোল থাকে, দু কানেই কি খোল থাকে নাকি যে কোনো একটা কানে? দুটো কানেই কি খোল থাকে? যে কানে বললেন যে দু কানেই আছে, আর ওর কাশি কমছে না, তাই বললেন তো? বাচ্চার শিশুটা বয়স কত বললেন? 2.5 বছর। ওকে। আর কিছু, আর কোনো সমস্যা আছে কিছু? না, আর কোনো সমস্যা নাই। জানবেন কিছু? কানে ময়লা হচ্ছে, কানে ময়লা হচ্ছে, দু কানেই ময়লা হচ্ছে, ময়লা নাকি বের করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা ইএনটি ডক্টরের কাছে যাবেন, ওখানে মানে একটা পদ্ধতি অবলম্বন করে সেটা বার করতে হবে। কারণ ইম্প্যাক্ট ওয়াক্স যেটা হয় সেটা হলে কিন্তু এটা থেকে একটা সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, বাচ্চার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং কানে শুনতেও সমস্যা হতে পারে। আচ্ছা, যদি আপনারা নর্মাল উপায়ে যেটা আমরা বাড়িতে করি, মানে উইকিং করে বার করি, সেটা যদি না পারেন, বা কিছু ড্রপ আছে যেটা ওয়্যাক্সটাকে গলিয়ে দেয়, ওটাতেও যদি না হয়, কিছু কিছু ওয়্যাক্স খুব শক্ত হয়ে যায়, আচ্ছা, সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে গিয়ে
বার করবেন। সেখানে একজন ইএনটি স্পেশালিস্টের একদম ইএনটি ENT doctor। নাক কান গলার একজন চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হবে, কারণ ওনারা বিশেষজ্ঞ সেই ওয়্যাক্সগুলো বা সেই পদ্ধতিটা খোলগুলো বা যেটা নোংরাগুলো সেগুলো বের করে আনার। আর কাশিটা যে বলছেন যে কনস্ট্যান্ট কাশি লেগেই থাকে, এটার সঙ্গে কি কাশির কোনো সম্পর্ক হ্যাঁ, আছে? এই সম্পর্ক খোলের সঙ্গে? আছে, হয়তো ভেতরে কোনো ইনফেকশনও আছে আচ্ছা। রিলেটেড। একটা ভালোই চেকআপ, পুরোই একটা চেকআপ করিয়ে নেওয়া উচিত। ওকে, চলুন ম্যাডাম, এই যে আপনি শুরুতে বলছিলেন যে আজকাল আপনারা এই যে মামসের অনেক পেশেন্ট পাচ্ছেন, আউটব্রেক পাচ্ছেন, বর্তমানে দাঁড়িয়ে এমন কি সমস্যা পাচ্ছেন শিশুদের মধ্যে যেটা খুব কনসার্নিং, মানে খুব আজকাল ভাবাচ্ছে, উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ডেইলি লাইফে আপনি যখন চিকিৎসা করছেন শিশুদের? সর্দি, কাশি, জ্বর, এই যে এগুলো কমন সমস্যাগুলো। ওকে, চলুন এটা কোনটা ভাবায় আপনাকে, এটা জানবো আপনার কাছে। কিন্তু আরেকজন বন্ধু আছেন টেলিফোন, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ড রানী সত্যি বলছি। ঝাড়খণ্ড থেকে বলছেন, বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি কানে ব্যথা করছে। আচ্ছা, কার? বাচ্চার, আমার মেয়ের বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স কত? বয়স 4 বছর। 4 বছর। কানে ব্যথা করছে, কতদিন ধরে ব্যথা করছে? আর কি দুটো কানেই না একটা কানে? না, একটা কানে। একটা কানে। কতদিন ধরে ব্যথা করছে এরকম? মোটামুটি মাস 6 থেকে। মাস 6 মাস ধরে ব্যথা করছে? হ্যাঁ, মাঝে মাঝে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে ওষুধ দিচ্ছি, হ্যাঁ। তো ওষুধ দিয়ে কমছে না। আচ্ছা, ওর কি সর্দি কাশির কোনো সমস্যা আছে? আর সর্দি কাশি হালকা হয়েছিল, আর মাঝে মাঝে পেটেও ব্যথা করে। পেটেও ব্যথা করে? ম্যাডাম জানবেন কিছু? কানে ব্যথা, কানে ব্যথা কান করে? থেকে কিছু বেরোচ্ছে কি? কান থেকে কোনো পাস বা চলাফেরা করলে ওই ট্যাঙ্গে ব্যথা করে। কোথায় ব্যথা করে? ট্যাঙ্গে পায়ে? হাঁটুর নিচে। আচ্ছা, হ্যাঁ, ওকে, হাঁটুর নিচে। 4 বছর। ম্যাডাম জানতে চাইছেন কান থেকে কোনো কিছু বের হয় কি, নোংরা কোনো কিছু? পুজ বা কোনো রকমের ডিসচার্জ? না না, বের হয় না, রক্ত বের হয়। রক্ত বের হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি অবশ্যই কোনো ইএনটি ডক্টরকে দেখান। ঠিক আছে, ভেতরে কোনো রকমের ইনফেকশন হতে পারে, গোটা হতে পারে, ওটাইটিস এক্সটার্না নামে একটা জিনিস আছে। দেখিয়েছিলাম, তারপরে কিছুদিন ভালো থাকলো, আবার দেখছি আবার। কি বলেছেন ডাক্তারবাবু, কি বলেছেন, কি সমস্যা হয়েছে বলেছেন? এটা এমনি কোনো কারণ হচ্ছে, ময়লার কারণে। তাই ময়লা? আপনারা কি কানে বাইরে থেকে কানে কিছু ঢোকান ময়লা পরিষ্কার করার জন্য? না, কিছু হয়নি। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। ম্যাডাম কি বলছেন শুনুন টিভিতে। ব্যথার জেনারেলি আমরা জানি কি ওটাইটিস এক্সটার্না একটা আছে, যেটা মানে ওই বাইরের যে কানের যে ক্যানেলটা, ওখানের মধ্যে গোটা হলে, তো রক্ত যখন বেরোচ্ছে, উনি বলছেন হতে পারে গোটাটার থেকে বারবার রাপচার করে রক্ত হচ্ছে ওই জায়গার মধ্যে, গোটা হচ্ছে। সেটা লোকাল হাইজিন খারাপ হলে হতে পারে। আচ্ছা, আবার রক্ত সবসময় ডেঞ্জারাস, এটা কোথা থেকে অ্যাকচুয়ালি আসছে আমার মতে আপনারা আবার ডাক্তারের কাছে যান এবং পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বলুন। ঠিক, রক্ত বেরিয়ে আসাটা খুব একটা হালকা বিষয় নয়। আর 6 মাস ধরে ব্যথায় মানে ভোগাটাও একটা। হ্যাঁ, সুতরাং আপনি সেই ডাক্তারবাবুর কাছেই যান আবার, বা অন্য কারো কাছেও যেতে পারেন, এবং ব্যাপারটাকে ঠিক করে বুঝিয়ে বলে লাগলে পরীক্ষা নিরীক্ষা যাই করার সবকিছু করিয়ে নিন। ঠিক, ওকে। ম্যাডাম, যেটা জানতে চাইছিলাম যে এই মুহূর্তে কনসার্নিং ব্যাপার কোনটা দেখেন আপনারা যখন চিকিৎসা করেন, বিশেষ করে যখন পেশেন্ট আসে হসপিটালে? রোজ তো পেশেন্টরা আসছে, সর্দি কাশি জ্বর নর্মাল যে সিনারিওগুলো ঠিক আছে, বাইরে কিছু? সর্দি কাশি জ্বর, পেট খারাপ, পেট ব্যথা, এগুলো সব ট্রিটেবল। টাইফয়েড ট্রিটেবল, ম্যালেরিয়া ট্রিটেবল, ডেঙ্গু সেলফ লিমিটিং, যেগুলো নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, অ্যাকচুয়ালি যেগুলো প্রবলেম সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, একদম। যেটা ট্রিট করা খুব ডিফিকাল্ট, এবং অভিভাবকদের মানসিকতা সবচেয়ে কঠিন সমস্যা সেখানেই, যেখানে বাবা মায়েরা বুঝতে চান না, কিছুতেই বুঝতে চান না হাউ টু রিয়ার এ চাইল্ড। এরা একটা সম্পূর্ণ রং বিলিফে থাকেন, সম্পূর্ণ রকম একটা, মানে এটা দিনে দিনে বাড়ছে। আচ্ছা, কি ভুল একটা চিন্তা ভাবনায় বাচ্চাকে মানুষ করা, শারীরিক এবং মানসিক ও সাধারণ খাদ্যাভ্যাস থেকে শুরু করে বাচ্চার মেন্টাল হেলথ সবকিছুর ব্যাপারে কিন্তু অভিভাবকরা রিপিটেড ভুল করে চলেছেন, এবং সেটাই আমাদের সবচেয়ে বেশি ভাবায়। ম্যাডাম, একটা দুটো এক্সাম্পল তো অবশ্যই জানতে চাইবো আপনার কাছে, কোন ধরনের ভুলের কথা আপনি বলছেন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, দেখি কি জানতে চাইছেন উনি। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি
আমি ত্রিপুরা থেকে বলছি, ত্রিপুরা কাঞ্চনবাড়ি। কাঞ্চনবাড়ি থেকে বলছেন, বলুন কি জানতে চাইছেন? আমার বাচ্চা বয়স 2 বছর 5 মাস। আচ্ছা, তো ও ভাত মুখে যখন ভাত দেওয়া হয় তখন ও ভালোভাবে চিবিয়ে খায় না। আচ্ছা, আচ্ছা। ও মুখের মধ্যে রেখে দেয়। হুম। ওটার জন্য কি করা, কোনো মেডিসিন? আচ্ছা, শুধু কি এটা ভাতের সঙ্গেই করে নাকি অন্য কিছুর সঙ্গে করে? না, ও শুধু ভাতটা যখন মুখে দেওয়া হয় তখন ও চিপস খায়? চিপস খায় না, শুধু ভাতের সঙ্গে। না, আমি বলছি কি ধরুন চিপস বা চকলেট এসব জিনিস খায় কি? ও চকলেট তো আগে খেত, কিন্তু এখন খায় না। বাকি জিনিসগুলো চিবিয়ে খায় কি? বাকি জিনিসগুলো চিবিয়ে খায়। আচ্ছা ম্যাডাম, জানবেন কিছু আর? এই যে বললাম, যে কথাটা আমি বলছিলাম, ঠিক, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন। বড় এক্সাম্পল, নিশ্চয়ই বাচ্চাটাকে ছোটবেলায় মিক্সার করে খাওয়ানো হতো। আচ্ছা, চলুন, উনি নেই এই মুহূর্তে, উনি নেই। এটা খুব কমন প্র্যাকটিস, ভেরি কমন প্র্যাকটিস। আমি একদম ওয়ান অফ দ্য মিক্সার রং করে প্র্যাকটিস, পেস্ট করে হয়তো মিক্সার। আচ্ছা। এবং সেই এই যে আপনি কথাটা বললেন কি, এই যে রং, এই কথাটা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে এলো। আচ্ছা। এবং অদ্ভুত একটা কনসেপ্ট কোত্থেকে যে তৈরি হয়েছে সমাজে আমি জানি না, যে বাচ্চাকে মিক্সার করে খাওয়াতে হবে, বাচ্চা চিবায় না, বাচ্চার দাঁত ওঠেনি। তো সেই যে বাচ্চাটাকে 6 মাস 8 মাস 1 বছর 1.5 বছর বয়স থেকে মিক্সার করে খাওয়ানো হচ্ছে, সেই বাচ্চাটা তো জানে কি ভাত দিলে আমাকে চিবাতে হয় না, আমি গিলবো। এবার ওয়ান ফাইন মর্নিং বাচ্চাটাকে 2.5 বছর বয়সে যখন বাচ্চাটাকে ভাত দেওয়া হলো তরকারি মেখে, বাচ্চা তো কনফিউজ হয়ে গেল, এটা কেমন ভাত? আমাকে তো সবসময় গলা কিছু একটা পদার্থ দেওয়া হয় যেটা আমি গিলে খাই, আর আমি হাতে নিয়ে বিস্কুট খাই, হাতে নিয়ে চিপস খাই, হাতে নিয়ে চকলেট খাই, ওগুলো আমি চিবিয়ে খাই। আর এটা তো আমাকে একটা মিক্সার থেকে বার করে এভাবে একটা প্রসেস করে দেওয়া হয়, তাহলে আমি এটা চিবাবো কেন? সবকিছু কি আর ওষুধে হয়? নিজেদের মানসিকতা পাল্টাতে হবে। মিক্সার দেবেন না, বাচ্চাকে 6 মাস বয়সে যদি একটা ভাতের থালা দিয়ে বসিয়ে দিন, বাচ্চা চিবিয়ে চিবিয়ে ওই ভাতটাই খেতে পারবে। আমরা আগে যখন মিক্সার ছিল না, তখনও এত বছর ধরে পৃথিবী ছিল, একদম তখনও ভাত খাওয়া হতো, খুব বেশি হলে একটু চটকে দেওয়া হতো, ম্যাক্সিমাম হাতেই চটকে দেওয়া হতো, বা হাত থেকে অ্যাভয়েড করতে হলে আমি বলি বড় একটা চামচ নিয়ে চামচের পেছনটা দিয়ে চটকে দেওয়া। দাঁত ওঠেনি ইজ নট দ্য ফ্যাক্টর। দাঁতের ওঠার জন্য যত স্টিমুলাস পাবে বাচ্চা, যত চিবাবে তত স্টিমুলেশন পেয়ে দাঁত উঠবে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল। দেয়ার শুড বি কগনিশন। একটা বাচ্চা যদি হাতে নিয়ে না দেখে কি এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা মাছ, এটা কলা, এটা আপেল, সে বাচ্চা তো কিছুই জানে না। মারা তো বাচ্চাকে সবকিছু মেখে চটকে চিবিয়ে খাওয়াচ্ছে, আর বাচ্চা তো অন্যদিকে বাচ্চা মোবাইল দেখছে। তো দিস ইজ এই রং প্র্যাকটিসটা থেকে আমরাও অভিভাবক যদি না বেরোই, ওষুধে কি কিছু হবে? আফটার ফিউ ইয়ার্স আমরা কেউ কিছু করতে পারবো না। ওকে, তাহলে এই ভুল প্র্যাকটিসের কথা আপনি বলছিলেন। একদম নেক্সট কোশ্চেন চলে এলো এরপরে। দিস ইজ ওয়ান অফ দ্য ভুল প্র্যাকটিস। ঠিক। আর ম্যাডাম, এই যে ফিজিক্যাল হেলথে আমরা অবশ্যই কনসার্ন, কিন্তু মেন্টাল হেলথটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আছে? সঙ্গে মেন্টাল হেলথ চলে আসে। এই যে বাচ্চারা ছোট থেকে শিখলো আমি চিবিয়ে খাবো না, আমার সব সময় আমাকে প্যাম্পার করা হবে, খাচ্ছে না করে বাড়ির সব মেম্বাররা পাগল হয়ে যাচ্ছে, তো সে তো কখনো রেসপন্সিবল হবে না। এমনি এখন নিউক্লিয়ার ফ্যামিলি, সিঙ্গেল চাইল্ড, তখন তার যখন রেসপন্সিবল হওয়ার বয়স, সে তো ভাববে সবাই আমার জন্য করবে, আমি না খেলে 10 জন চলে আসে, তো আমাকে রিকোয়েস্ট করবে। তখন ফুড শুড বি কি বলবো, কালেক্টেড, নট অফার্ড। আচ্ছা, ফুড এমন একটা জিনিস, আমাদের আবহমান কাল ধরে আমাদের পূর্বপুরুষরা ফুড কালেকশন করতে করতেই সারা পৃথিবীতে মানব সভ্যতা ছড়িয়েছে। একটা নদীর পাড় থেকে একটা গ্রুপ ফুড কালেক্ট করেছে, সেখানে গাছের খাবার শেষ হয়েছে, আবার হাঁটতে হাঁটতে ভারত উপমহাদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা সব এভাবেই এক্সপ্লোর হয়েছে। তো ফুড শুড বি কালেক্টেড, নট অফার্ড। যারা অ্যাডাল্ট আছেন এরা পয়সা রোজগার করবেন, খাবার আনবেন, খাবার প্রসেস করবেন, বাচ্চার সামনে রাখবেন, বাচ্চা খাবে। ঠিক। চলুন, আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, শেষ টেলিফোনে যিনি আছেন, দেখি কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। কোথা থেকে? ফটিকরায় থেকে বলছেন। বলুন কি জানতে চাইছেন? 5 মাসের বাচ্চা। আচ্ছা, 5 মাসের বাচ্চা, হ্যাঁ বলুন। আচ্ছা, কতদিন ধরে হয়েছে সমস্যাটা? আজকে থেকে? আজকে দেখা গেছে। আচ্ছা, ঘামাচির মতো হয়ে গেছে। আচ্ছা, সঙ্গে আর কোনো সমস্যা আছে কি কিছু? কোনো সমস্যা নাই, কিন্তু কান্নাকাটি করে। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা কান্নাকাটি করছে বলছেন আপনি?
তারপরে তো কান্নাকাটি করে ওকে, ঠিক আছে। ম্যাডাম জানবেন কিছু, মা কি খেতে পারবেন জানতে চাইছেন না, উনি? বাচ্চার বয়স কত? 5 মাস। জ্বর আছে কি? জ্বর তো বুঝে দিতে না। কি বলছেন? জ্বর বোঝা যাচ্ছে না এখনো। হালকা জ্বর, গায়ে র্যাশ বেরিয়েছে, ঘামাচির মতো বেরিয়ে গেছে। সেটা কথা নয়। এক নম্বর হচ্ছে কি, বাচ্চার জ্বর যদি থাকে সঙ্গে যদি র্যাশ বের হয় তাহলে সেটা একটা ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, নট মিজলস, কিন্তু যে একটা ভাইরাল এক্সান্থামাটাস ইলনেস। এটা ছাড়া কিন্তু এখন তেমন গরম পড়েনি বাচ্চার ঘামাচি হওয়ার মতো। আজকে তো নাই, আজকে কালকে দুদিনও এরকম তো গরম সেই ক্ষেত্রে আপনি একটু ডাক্তার দেখিয়ে নিন। কি ধরনের র্যাশ আমি না দেখে বলতে পারছি না। জ্বর সহ র্যাশ হলে ভাইরাল ইনফেকশন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা ভিটামিন এর সাপ্লিমেন্টেশন দিতে হয়, কিছু দিতে হয়, শুধু না দেখে বলা যাচ্ছে না। মার খাওয়ার ক্ষেত্রে বলবো, বাচ্চা যদি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড থাকে তাহলে যেই সব খাবারে অ্যালার্জি হয় সেগুলো একটু মা অ্যাভয়েড করতে পারে। ওকে, ঠিক। ধন্যবাদ যিনি ফোন করেছিলেন বন্ধু। হ্যাঁ ম্যাডাম, অনেক কিছু জানলাম। শেষ যেতে যেতে, যেহেতু আজ আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে আপনার কি বার্তা থাকবে আমাদের দর্শক বন্ধুদের কাছে, বা যারা আগামী দিনের পিতামাতা হতে চলেছেন, যারা এই মুহূর্তে গর্ভবতী মায়েরা রয়েছেন, তো তাদের জন্য কি উপদেশ থাকবে, আপনার কি বার্তা থাকবে ভ্যাকসিন নিয়ে বিশেষ করে? ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ যেগুলো আছে, যেসব ইনফেকশাস ডিজিজ আমরা প্রতিরোধ করতে পারি, সেগুলো থেকে বাচ্চাকে রক্ষা করতে অবশ্যই জন্মের সাথে সাথে এবং সময় মতো যে শিডিউলের টিকাগুলো আছে সেগুলো দেওয়া উচিত। মা প্রেগনেন্সিতেই দুটো টিকা পেয়ে যায় টিটনাসের জন্য। এরপরে বাচ্চাকে হাসপাতাল ডেলিভারি হলে সঙ্গে সঙ্গেই 0 ডোজের ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এরপরে আপনাদের সাবসেন্টারে রেগুলার ভ্যাকসিনেশন করাতে পারেন। যদি কখনো অ্যাকচুয়ালি সাবসেন্টারের ক্ষেত্রে কি হয়, অনেক সময় দেরি হয় বা ঠিক এতগুলো বেনিফিশিয়ারি একসঙ্গে না হলে ভ্যাকসিনেশন হয় না, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও একটু প্রচেষ্টা থাকা দরকার। কারণ বাচ্চাটা আপনাদের, তো একটা সেন্টারে না হলে নিকটবর্তী আরেকটা স্বাস্থ্যকেন্দ্র গিয়ে বাচ্চার ভ্যাকসিনটা যাতে কমপ্লিট করা হয়। কারণ ভ্যাকসিনেশন ঠিক না হলে বাচ্চা যখন কষ্ট পাবে সেটা কিন্তু আরও প্রলংড হবে, আপনাদেরও কষ্ট হবে, অর্থনৈতিকভাবেও আপনাদের ওপর প্রেশার পড়বে, বাচ্চাও কষ্ট পাবে। সুতরাং যেমন স্বাস্থ্যকর্মীরা প্রচেষ্টা করছে ভ্যাকসিনেশন ড্রাইভ নিয়ে ভ্যাকসিনেশন কমপ্লিট করতে, সেক্ষেত্রে অভিভাবকরাও সেই রকমই যাতে উদ্গ্রীব এবং তৎপর হয়, যাতে বাচ্চাটা সম্পূর্ণভাবে সঠিক ভ্যাকসিনেশন পায়। এবং সরকারিভাবে প্রচুর ভ্যাকসিনেশন দেওয়া হয়, বেশিরভাগ অসুখের জন্যই আজকাল সরকারিভাবে ভ্যাকসিনেশন দেওয়া হয়। আশা করি কিছুদিনের মধ্যে, যেটা আমরা সার্ভাইকাল ভ্যাকসিন নিয়ে ক্যান্সার নিয়ে কথা বললাম, এটা খুবই কস্টলি ভ্যাকসিন অ্যাকচুয়ালি, মানে প্রাইভেটেও এটা বেশ 8-10 হাজার টাকার মতো পড়ে। সুতরাং এটা যদি সরকারিভাবে করতে চাওয়া হয় তাহলে দ্যাট উইল বি বিগ ইকোনমিক্যাল থিং টু দ্য গভর্নমেন্ট। কিন্তু তবু ভাবা হচ্ছে কিছু বছরের মধ্যে হয়তো সেটাও, যেমন পিসিভিটা হয়েছে, সরকারি তরফ থেকে দেওয়া যায় কিনা সেইভাবে সব রকমের প্রোগ্রাম হচ্ছে, প্রচেষ্টা হচ্ছে আপনাদের সুস্থ রাখার। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারাও নিজেরা সুস্থ রাখার জন্য নিজেদের প্রতি দায়িত্বশীল হবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আজ খুব সুন্দর করে আপনি আজ বোঝালেন সবাইকে। আমাদের আর কিছু কিছু বিষয় তো অবশ্যই আপনারা জানলো দর্শক বন্ধুরা ফোন করে। ধন্যবাদ আপনাকে, তো বারবার চাইবো আমাদের স্টুডিওতে। দর্শক বন্ধুরা, আজ আপনারা শুনলেন ভ্যাকসিনেশনের গুরুত্ব এবং নানান ভ্যাকসিন বা টিকা কেন নিতে হয় এবং কখন কখন নিতে হয়, কেন প্রয়োজন এই ভ্যাকসিনগুলো নেওয়া। আমরা অনেকেই জানি ভ্যাকসিন সম্পর্কে, কিন্তু ভ্যাকসিনে অনেকের একটু অনীহা আছে। রোগ প্রতিরোধ করতে টিকার বিকল্প নেই। বিশেষ করে শিশুদের মধ্যে ভ্যাকসিনেশন তো মাস্ট ম্যাডাম, শেষও সেই কথাটাই বলবেন। তো আশা করি সবাই সময় মতো পরিবারের শিশুদের ভ্যাকসিনেট করিয়ে নেবেন। এবং আগামী বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।